একমাত্র বাঙালিরা, অন্য কেউ না। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সংবিধানের 23-এর পদে আছে যে বাংলাদেশের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি সম্প্রদায় যারা আছে তাদেরকে কি বলে সম্বোধন করতে হবে এটা বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশ সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে, সেখানে সংবিধানের মধ্যে বলা হয়েছে তাদের উপজাতি বলা হয়েছে, সম্প্রদায় বলা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে। বই মাদ্রাসা এবং স্কুলের নবম শ্রেণী নবম দশমের বাংলা লিপিবদ্ধ বইতে বইয়ের কভার পেজে শেষে একটা গাছ, একটা ডায়াগ্রাম, একটা পিকচার দেওয়া হয়েছে। সেই পিকচারের মধ্যে অনেকগুলো ধরনের নাম আছে, পাশাপাশি ওইখানে আরেকটা নতুন ধরনের নাম দেওয়া আছে, সেই ধরনের নাম হচ্ছে আদিবাসী। সেখানে এই আদিবাসী শব্দটা তারা নিয়ে এসেছে। আপনারা জানেন আমাদের বাংলাদেশ সংবিধানের 23-এর পদে আছে যে বাংলাদেশের যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং উপজাতি সম্প্রদায় যারা আছে তাদেরকে কি বলে সম্বোধন করতে হবে এটা বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশ সাংবিধানিক একটা বাধ্যবাধকতা আছে, সেখানে সংবিধানের মধ্যে বলা হয়েছে তাদের উপজাতি বলা হয়েছে, সম্প্রদায় বলা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী বলা হয়েছে। একইভাবে বাংলাদেশ সরকারের অনেক প্রজ্ঞাপন রয়েছে, অনেক প্রজ্ঞাপন রয়েছে যেখানে বলা হয়েছে পাহাড়ের যেসব উপজাতি কিংবা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তাদেরকে উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবেই সম্বোধন করতে হবে, আদিবাসী নয়। কারণ বাংলাদেশে কোনো আদিবাসী নয়, নেই। বাংলাদেশের আদিবাসী একমাত্র বাঙালিরা, অন্য কেউ না। অবাঙালি সম্প্রদায় যারা আছে প্রত্যেকেই হচ্ছে উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী। কিন্তু দুঃখের বিষয়, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে পাঠ্যপুস্তকে কিংবা সরকারি কোন ডকুমেন্টের মধ্যে আজও পর্যন্ত আদিবাসী এই যে রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী একটা শব্দ কেউ ঢুকাতে সাহস করে নাই। এই বছর অন্তর্বর্তী সরকার আসার পরে নতুন যে আপনার শিক্ষা উপদেষ্টা নিয়োগ হয়েছেন এবং তার আন্ডারে এই যে স্বশাসিত প্রতিষ্ঠান জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড, এইখানে যারা নতুন অ্যাসাইন হয়েছেন তাদের মধ্যে ঘাটতি মেরে থাকা রাষ্ট্র বিরোধী দেশ বিরোধী একটা চক্র, যারা দেশ বিদেশি এনজিওর দালাল, যারা আমাদের পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করতে চায়, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মানচিত্রকে মুছে ফেলতে চায় এবং পার্বত্য চট্টগ্রামে যারা একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে দেশে ঘোলাটে পরিস্থিতি তৈরি করতে চায়, এই মহলটির কিছু দালাল শ্রেণী এই এনসিটিভির মধ্যে রয়েছে, যারা সম্পূর্ণ উদ্দেশ্য পরিণতভাবে এই আদিবাসী শব্দটি নবম দশম শ্রেণীর বাংলা বইতে প্রবেশ করেছে। আমরা স্টুডেন্ট পার্লামেন্ট থেকে তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই যারা এই শব্দটি ঢুকিয়েছে তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করার পর তাদের বের করে তাদের চাকরি থেকে অপসারণ করতে হবে এবং তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলায় সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কথা হলো এই যে আমাদের কখনো দাবি কেন আদিবাসী সরকারি আমাদের এই যে একটা মানে দাবি দেওয়া কেন, এর কারণ আছে। কারণ হচ্ছে আপনারা জানেন 1997 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার উপজাতিদের সাথে যে একটা চুক্তি করেছিল পার্বত্য চট্টগ্রাম অশান্তি চুক্তি নামে, যে চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়েছে, অস্থিতিশীল হয়েছে, শান্তি ফিরে আসে নাই, সেই কথা কিন্তু শান্তি চুক্তিতে কিন্তু সেখানে উপজাতিরা কিন্তু আদিবাসী বলে নাই, উপজাতি বলেছে, উপজাতি লেখা হয়েছে সব ক্ষেত্রে। কিন্তু 2007 সালের পর থেকে হঠাৎ একটা গোষ্ঠী, একটা মহল, তারা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদেরকে উস্কানি দিতে থাকে যে তোমরা দাবি করো তোমরা আদিবাসী। কেন? কারণ 2007 সালে জাতিসংঘ থেকে একটা মানে রেজুলেশন, একটা ডিক্লারেশন পাস হয়, যেটার নাম হচ্ছে দ্য ডিক্লারেশন অন দ্য ইন্ডিজিনাস পিপলস রাইটস নামে। এই ডিক্লারেশনের অনেকগুলো ধারা আছে। এই ডিক্লারেশনের মধ্যে বলা হয়েছে যে যারা আদিবাসী হবে তাদের অনেকগুলো সুপার রাইটসের কথা বলা হয়েছে। যেমন এই ডিক্লারেশনের হচ্ছে 4 নম্বরে বলা হয়েছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের কথা। ডিক্লারেশনের 4 নম্বর হচ্ছে আরো বলা হয়েছে স্বায়ত্তশাসন এবং নিজস্ব সরকার গঠনের কথা। অর্থাৎ যারা আদিবাসী হবে তারা স্বায়ত্তশাসন চাইতে পারবে, তারা নিজস্ব সরকার গঠন করতে পারবে। একইভাবে ওই অনুচ্ছেদে 6 নম্বর, ওই ডিক্লারেশনের 6 নম্বর অনুচ্ছেদে আছে আলাদা জাতীয়তার অধিকার। অর্থাৎ আমাদের জাতীয়তা যেমন
বাংলাদেশি ঠিক যারা আদিবাসী হবে তাদের আলাদা জাতীয়তা থাকতে পারে। এই যে তথাকথিত আদিবাসী গোষ্ঠী অর্থাৎ উপজাতি সম্প্রদায় আপনারা দেখবেন তারা আরেকটা রাষ্ট্রদ্রোহী কথাবার্তা নিয়ে আসছে। তারা বাংলাদেশি নিজেদেরকে বলে না, তারা বলে যুম্ম জাতি, অর্থাৎ যুম্ম নামে আরেকটা রাষ্ট্রদ্রোহী জাতীয়তা তারা দাবি করছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই। এরপরে ওই ডিক্লারেশনের মধ্যে 30 নম্বর অনুচ্ছেদে আছে আদিবাসী অঞ্চল থেকে সেনাবাহিনী উচ্ছেদের অধিকার আছে। অর্থাৎ যে অঞ্চলটা আদিবাসী হবে তারা চাইলে সেনাবাহিনী উচ্ছেদ করতে পারবে এবং রাষ্ট্র ওই সেনাবাহিনীকে ওই জায়গা থেকে নিয়ে আসতে বাধ্য হবে। আপনারা দেখে থাকবেন পার্বত্য চট্টগ্রামের উপজাতিরা এই 2007 সালের পর থেকে নিজেদেরকে একের পর এক আদিবাসী দাবি করছে এবং আমাদের ওইখানে যে সেনাবাহিনী আছে তাদেরকে উচ্ছেদের জন্য নানান রকম প্রচার অপপ্রচার শুরু করছে দেশ বিদেশে। আমরা এর বিরোধিতা জানাই। এরপরে ওই জাতিসংঘের এই ডিক্লারেশনের অনুচ্ছেদ 26-এ বলা হয়েছে যে আদিবাসী অঞ্চল সেটার ভূমির মালিকানা, ভূমি সীমানা নির্ধারণ এবং এর সম্পদের অধিকার আদিবাসীদের। একই সাথে এই ভূমি কৌশলের নির্ধারণের কথাও চুক্তিতে ওই ডিক্লারেশনের মধ্যে বলা আছে। অর্থাৎ আদিবাসী অঞ্চলে যে ভূমি আছে ল্যান্ড, সেটার মালিক আদিবাসীরা, রাষ্ট্র হবে না এবং সেই ভূমিতে কে যাবে কে উচ্ছেদ হবে পুরোটা নির্ধারণ করবে ওই আদিবাসীরা। ওইটা স্টেট বা রাষ্ট্র ওইখানে কোনো হস্তক্ষেপ করতে পারবে না, এই অধিকার কথা বলা হয়েছে। একইভাবে ওই ডিক্লারেশনের 39 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে দেশি বিদেশি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা পাওয়ার অধিকার। অর্থাৎ আদিবাসী অঞ্চলে আদিবাসীরা চাইলে বিদেশের সাথে আর্থিক প্রযুক্তিগত চুক্তি করতে পারবে রাষ্ট্রের অনুমোদন ছাড়া, সেই একটা অনুচ্ছেদের বিষয়ে বলা আছে। একই সাথে ওইখানে সর্বশেষ 42 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে জাতিসংঘের হস্তক্ষেপের কথা। অর্থাৎ আদিবাসী এবং রাষ্ট্রের সাথে যদি কোনো সমস্যা সৃষ্টি হয় তাহলে সেটা সমাধান করার জন্য জাতিসংঘ হস্তক্ষেপ করতে পারবে। এখন এই যে কতগুলা সুপার রাইটস আদিবাসীদেরকে দেওয়া হয়েছে, যে কারণে 2007 সালে United Nations Declaration of the Rights of Indigenous Peoples যে চার্টার আছে, এটা বিশ্বব্যাপী একটা বিতর্কিত চার্টার, বিতর্কিত ডিক্লারেশন। যে কারণে ওই সময় 2007 সালে অনেক রাষ্ট্র এই জাতিসংঘের ডিক্লারেশনে সাইন করে নাই। আমেরিকা, বাংলাদেশে করে নাই, পরবর্তীতে আমেরিকা করেছে, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ ওই ডিক্লারেশনে সাইন করে নাই। কারণ কি? কারণ হচ্ছে বাংলাদেশে কোনো আদিবাসী নাই এবং বাংলাদেশে যারা আছে তারা প্রত্যেকে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী। বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে যে সকল উপজাতি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীরা আছে তারা কিন্তু এই দেশের আদিবাসী না। আদিবাসী মানে হচ্ছে আদিম নিবাসী, অর্থাৎ যারা প্রাচীন কাল থেকে স্বর্ণাধীন কাল থেকে একটা জায়গায় বসবাস করে তাদেরকে বলা হয় আদিবাসী। এখন প্রাচীন কাল থেকে এবং স্বর্ণাধীন কাল থেকে বাংলাদেশে কাদের বসবাস? একমাত্র বাঙালিদের বসবাস। তাহলে এই উপজাতিরা বা ক্ষুদ্র নৃগোষ্ঠীরা কোথা থেকে এসেছে? আপনার ইতিহাস দেখবেন, আমাদের বাংলা মিডিয়া সহ অনেক জায়গায় এই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ইতিহাস নিয়ে অনেক বই লেখা হয়েছে। সেখানে আছে বিভিন্ন, যেমন চাকমা, মারমা ইত্যাদি উপজাতি সম্প্রদায় আছে। কেউ মারমা থেকে এসছে, মানে বার্মা থেকে, মিয়ানমার থেকে এসছে, কেউ কম্বোডিয়া থেকে এসছে, কেউ ইন্ডিয়া থেকে এসছে, কেউ চায়না থেকে এসছে, কেউ থাইল্যান্ড থেকে এসছে, বিভিন্ন রাষ্ট্র থেকে তারা নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমাদের বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছিল। আজকে যেরকম রোহিঙ্গারা মিয়ানমার থেকে নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে এবং এখনো পর্যন্ত রোহিঙ্গারা এই দেশে রিফিউজি হিসেবে আছে।